স্বাভাবিকভাবে যেহেতু আমি দেরিতে আসছি তাই আমাকে আরেকটু বসেই থাকতে হবে। সবাই খুব ভালো বলছেন, সভাপতিও ভালো বলছেন, এবার হাবিব হয়তো আরো বলতে পারতো, কিন্তু দেখছি যে সময় অনেক চলে গেছে যে না বলেন। যাই হোক, আমার দীর্ঘ বক্তৃতা দেওয়ার আর কোনো সুযোগ নাই, অবকাশও নেই, সব আলোচনায় আপনারা করেছেন। যে ব্যক্তিটির বিষয়ে আজকে আলোচনা, আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। পৃথিবীতে এরকম কিছু কিছু মহামানব মহামনীষী আল্লাহ পাঠান যে সেই সমাজে সেই রাষ্ট্রে যাতে জাতিকে নেতৃত্ব দিতে পারে এবং জাতির দিক নির্দেশনা নির্ধারিত করতে পারে। তেমনি একটি ব্যক্তি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি সেনাবাহিনীতে ছিলেন। তার উদ্দেশ্য ছিল না যে দেশের রাজনীতিতে আসবেন বা রাষ্ট্রনায়ক হবেন, কিন্তু সময়ের পরিক্রমায় তার ভাগ্যে যেটা ছিল আল্লাহ তাকে সেখানে নিয়ে আসছেন। যদি 25শে মার্চে যখন শেখ মুজিব চলে গেল পাকিস্তান, স্বাভাবিকভাবে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য আর যখন কেউ এগিয়ে আসে নাই, তখন এগিয়ে আসছিলেন শহীদ জিয়া। ঠিক তেমনিভাবে আজকে যে সময়টা আমাদের আবার একটু মনে রাখা দরকার, শহীদ জিয়া কেন আসলেন বা কখন আসলেন, কিভাবে আসলেন রাষ্ট্র ক্ষমতা। শহীদ জিয়া কিন্তু মার্শাল ল দিয়ে আসেনি, কোনো কু করে আসেনি। শহীদ জিয়া আসছেন যখন ঠিক তেমনি 25শে মার্চের কালরাত্রিতেও দেশবাসীর উপর যখন নিপীড়ন, নির্যাতন, গণহত্যা চলছিল, তখন সেটাকে প্রতিবাদ করার মতো যেমন কেউ ছিল না, প্রতিরোধ করার মতো যখন কেউ ছিল না, তখন সাহস নিয়ে তিনি বের হয়ে আসছেন এবং জাতি এটা মনে রেখেছিল। সেই কারণে 75-এ যখন এই দেশটা চলছিল, শেখ মুজিবকে হত্যা করার পরে শেখ মুজিবকে হত্যা করছে কে? আওয়ামী লীগ হত্যা করছে। এই শেখ হাসিনার প্রিয় চাচা খন্দকার মোস্তাক সেটার নেতৃত্ব দিচ্ছে এবং শেখ মুজিব মারা যাওয়ার পরে আওয়ামী লীগই কিন্তু ক্ষমতায় ছিল, পার্লামেন্টও ছিল, কিন্তু রাষ্ট্রটা চলছিল না। রাষ্ট্রটা কোনোভাবেই চলছিল না। বিশেষ করে নভেম্বর মাসে, 75-এর নভেম্বর মাসে 1-2 তারিখ থেকে রাষ্ট্র ক্ষমতায় কে আছে কেউ জানে না, কিভাবে দেশ চলছে কেউ জানে না। সেই সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ স্বঘোষিতভাবে সেনা প্রধান হয়ে গেলেন এবং জিয়া রহমানকে হাউস অ্যারেস্ট করে তার সেখানে যে বাড়ি সেটাতে তা হাউস অ্যারেস্ট করে রাখলেন। পাশাপাশি আরেকটা ঘটনা ঘটলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৎকালীন আওয়ামী লীগের যে কৃষি বিষয়ক সম্পাদক খালেদ মোশাররফের ভাই, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ এবং তার মা একটা মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে নিয়ে 32 নম্বরে গেল। এই যে মিছিলটা করলো তাতে জনগণের মধ্যে একটা আতঙ্ক চলে আসে, দেশবাসীর মধ্যে একটা আতঙ্ক আসে, এই বুঝে আবার আওয়ামী লীগ চলে আসে, এই বুঝে আওয়ামী লীগের উপর ভর করে আবার ভারত চলে আসে, এই যে একটা আতঙ্ক, তখন সেটার মধ্য থেকে এই জনগণ এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে তখন জিয়া রহমানকে মুক্ত করে এদের রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলেন। সেটাই হলো বিপ্লব। ওই বিপ্লবের মধ্য দিয়েই জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসলেন। এই জন্য জিয়া রহমান যেটা বলছি, কু করেও আসে নাই, মার্শাল ল দিয়েও আসে নাই, রাষ্ট্রের প্রয়োজনে। যখন রাষ্ট্রটা একটা ক্রাইসিসে পড়ে গেছে, অর্থাৎ যে কে আছে বললাম না, কে সরকার আছে কেউ জানে না, কিভাবে খালেদ মোশাররফ চলে আসলো কেউ জানে না, রাষ্ট্রপতি আছে কি নাই কেউ জানে না, ঠিক ওই অবস্থায় জিয়া রহমানকে নিয়ে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হলো। এবং দেখেন সবচেয়ে যে বিষয়টা, সেই সময় জিয়া রহমান অতি অল্প সময়ের মধ্যে এই দেশে
সেনাবাহিনীর মধ্যে যে কু কাউন্টার কু চলছিল, পুলিশের মধ্যে ডিসিপ্লিন ছিল না, শিক্ষাঙ্গনে কোনো ডিসিপ্লিন ছিল না, অর্থনীতিতে কোনো ডিসিপ্লিন ছিল না, সব জায়গায় একটা ভঙ্গুর একটা অবস্থা। বাংলাদেশে সবচেয়ে একটা খারাপ অবস্থায় যদি কেউ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে থাকেন তাহলে সেটা নিয়েছিলেন জিয়া রহমান। সেই সবচেয়ে খারাপ একটা অবস্থা, আজকের মতো ইউনূস সাহেবের মতো অবস্থা না, কিন্তু আরামে আছে। এই অবস্থায় দায়িত্ব নেওয়ার পরে অল্প সময়ের মধ্যে তিনি সব জায়গায় ডিসিপ্লিন ফিরে আসেন। ওই যে আজকে সংস্কার 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 বলা হচ্ছে কেন, এত কিন্তু উনি বলেও বাড়ান নেই যে এই সংস্কার দরকার, এটা দরকার, এটা দরকার। তিনি শুধু নতুন মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন 7টা থেকে 8টা। আজকে সংস্কৃতি মন্ত্রণালয় বলেন, যুব মন্ত্রণালয় বলেন, এরকম আরো অনেক, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খালেদা জিয়া, মহিলা শিশু মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, এইগুলো অতি দ্রুত তিনি সৃষ্টি করে যার যার দায়িত্বটাকে বুঝাই দিচ্ছেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিগুলোকে তিনি তার, বিচক্ষণ ব্যক্তিগুলোকে, দেশপ্রেমিক ব্যক্তিগুলোকে তিনি তার মন্ত্রী পরিষদে নিয়ে আসেন। যে কারণে আজকে যে ক্ষয়িষ্ণু একটা রাষ্ট্র, সেটাকে অতি অল্প সময়, যেটা দুর্ভিক্ষ ছিল, জিয়া রহমান ক্ষমতা নেওয়ার আগে দেশে মানুষ না খেয়ে মারা গেছে। এই প্রেস ক্লাবের সামনে, এই সচিবালয়ের সামনে এর ডাস্টবিন ছিল। আমরা নিজেরা দেখছি যে কুকুর আর মানুষ উচ্ছিষ্ট খাবার, যে উল্টা দিকে হোটেল দেখেন, উচ্ছিষ্ট খাবার ফেলার পরে মানুষ আর কুকুর টানাটানি করছে, কে খাবে? এই প্রেস ক্লাবের সামনে না খেয়ে মানুষ, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে, তাদেরকে দাফন করার কেউ ছিল না। আজকে যে আঞ্জুমানে মফিজুল ইসলামের নাম আপনারা শুনেন, আঞ্জুমানে মফিজুল ইসলামের নাম ওই সময় পরিচিত পাই, ওই সময় যে বেওয়ারিশ লাশদেরকে কে দাফন করে, আঞ্জুমানে মফিজুল ইসলাম নামে একটি সংগঠন আছে। ঠিক এইরকম একটা অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব যখন জিয়া রহমানের উপর আসলেন, যে বললাম যে অল্প সময় এই যে কু কাউন্টার কু, সেনাবাহিনীতে বললো বিশৃঙ্খলা ছিল, সেটাকে কঠিন হাতে সেটাকে তিনি দমন করেন। এই পুলিশ তো সে সময় ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পরার মতো অবস্থায় চলে গেছে, অথচ এই পুলিশকে তিনি আধুনিক করছেন। আজকে যে মেট্রোপলিটন পুলিশ দেখেন, যে সুন্দর ড্রেস দেখেন, এটা জিয়া রহমানের অবদান। আজকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যে শিক্ষা করে কোনো শিক্ষা ছিল না, অটো পাস, যেটা আমার শেখ হাসিনার আমলে হয়েছিল, তো সেটাকে তিনি ফিরে আসছেন। প্রশাসনে যেটা ছিল, প্রশাসনকে শৃঙ্খলা তিনি ফিরে আসছেন সব জায়গায়। সেটার জন্য কিন্তু ওনাকে বলতে হয় না আমার এত মার্ক দেন, এই দেন, বা এই সংস্কার করবো, এই বিশাল কমিশন করবো। কিন্তু একটা ব্যক্তি সে সময় কিন্তু এগুলো পরিবর্তন করবে। এর জন্যই বললাম যে আসলে সংস্কার বলেন বা যেটাই বলেন, জিয়া রহমান থেকে শিখেন। জিয়া রহমান কি করছেন, কিভাবে চালাইছেন দেশটাকে। একটা তলাবিহীন ঝুড়ি ছিল এই দেশটা, যেটা আমেরিকার কিসিঞ্জার বলছিল যে বাংলাদেশটা তলাবিহীন, যেটা উপর দিয়ে যাই দেন তলা নাই, এটা সব পড়ে যায়। যেটা শেখ মুজিব নিজে বলছে, আমি কি করব, সারা পৃথিবী থেকে ভিক্ষা টিক্ষা করে যায়নি, আমার চারপাশে সব চাটার দল, চোরের দল, সব চাইতে পাইটা খায়। মাওলানা ভাসানী বলছে, মুজিব তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে দুইটা খায়। তারা আওয়ামী লীগেরা বলছে আমার নেতা কর্মীরা এত কষ্ট করছে, এত জেল কাটছে, নাহলে কিছু খাইলই, বুঝে বলছে খাইলই, দেশও খাইছে, শেখ মুজিবও খাইছে। অর্থাৎ কোনো ডিসিপ্লিন ছিল না। কিন্তু জিয়া রহমান আইসে প্রতিটা ক্ষেত্রে ডিসিপ্লিন। যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে, মাত্র 2 বছরের ব্যবধানে সেই দেশের মানুষকে তিনি খাওয়াইছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। প্রত্যেকটা সেক্টরে, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তার অবদান ছিল না। এই জন্যই বললাম যে আজকে এই সরকার না, সবারই তার থেকে শিক্ষা নেওয়া উচিত, যে কিভাবে দেশ চালাইতে হয়, কিভাবে ক্রাইসিস ফেস করতে হয়, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। ম্যানেজমেন্ট অত সোজা না, প্রশাসন চালানো অত সোজা না, রাষ্ট্র চালানো অত সোজা না, খালি চাইলেই হবে না। সেটা জিয়া রহমান শিক্ষাই দিয়ে গেছে। জিয়া রহমান থেকে শিক্ষা গ্রহণ করে
এবং খালেদা জিয়া চালাইছেন রাষ্ট্র, যে কারণে তিনবার প্রধানমন্ত্রী হয়েছিল। এবং বাংলাদেশে এমন কোন অঞ্চল নাই ডিভিশনে, যে ডিভিশনে উনি নির্বাচন করেন নাই, কোথাও তিনি হারেন নাই, কোথাও হারেন নাই। আর শেখ হাসিনা তার বাড়ি ছাড়া, ওই গ্রামের বাড়ি ছাড়া কোথাও জিততে পারেনি, সব জায়গা থেকে হারছে। এটা হলো জনপ্রিয়তা। আজকে যে বিএনপির জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই কর্মের মধ্য দিয়ে, এবং সেই কর্মকে ধরে রাখছে বলেই, বিএনপি ধরে রাখছে বলেই এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। যে কারণে শেখ হাসিনা মুখে বলতো বিএনপি নাই, মুখে বলতো বিএনপির নেতা নাই, মুখে বলতো জনগণ বিএনপিকে চায় না, আবার নির্বাচনও দিত না। নির্বাচন কেন দিব? ওই তারেক এসে দেশ চালাবে, এটার জন্য। ঠিক এমনি এই সরকারও আজকে ক্ষমতায় আসার পরে নির্বাচন এখন দেওয়া যাবে না, দিলে কি হবে? বিএনপি ক্ষমতায় চলে আসবে। অর্থাৎ বিএনপি জনগণের সাথে সম্পর্ক, এবং জনগণের সাথে সম্পর্ক আছে বলেই বিএনপিকে মানুষ ভালোবাসে। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের একটা সম্পদ, এই দেশের একটা সম্পদ। যে কোনো সেক্টরে যান, আজকে কৃষিতে বলেন, আজকে শিল্পে বলেন, আজকে সংস্কৃতিতে বলেন। এই যে আপনার জিয়া সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রাম আপনাদের, সামাজিক যে দায়িত্বগুলো, আজকে সামাজিক যে অবক্ষয়, আজকে যে সামাজিক অবক্ষয় চলে আসছে, এইটা থেকে দেশটাকে রুখতে হবে, ধরতে হবে, চাইনা ধরতে হবে। সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি আজকে আছে। আজকে তো বিদেশি সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের সংস্কৃতি আজকে শেষ। আজকে বাংলাদেশের দেখেন চলচ্চিত্র সিনেমাগুলো আজকে কোথাও চলে না। আজকে কি নাটক সেরকম আছে? হয় না। আজকে কি কারণ? সেগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগ দলীয়করণ করতে যে আজকে সব শেষ করে দিচ্ছে। সে মসজিদের খতিবরা যেরকম তার দলীয়করণ করছে, যে কারণে খতিবও পালাইছে। সেই কারণে ওই সাংস্কৃতিক আন্দোলনে যে ফেরদৌস বলেন, একেবারে এমপি হয়ে বলে যে এইটা করে হাসিনার জায়গা, রেহানার জায়গা, এইখানে আজীবন থাকবে। তো কই আজকে ওই হাসিনাও নাই, রেহানাও নাই, ওই নায়ক ফেরদৌসও নাই। তাদের ক্রিয়াঙ্গনও তাই, সব জায়গায় দলীয়করণ করে সব শেষ করে দিচ্ছে। আরে ওই কিছু কিছু তো থাকতে হবে যাতে পরিষ্কার। এই যে তারানা আলী, তাদেরকে একটা টক শোতে আমি এসে বলছিলাম যে ভাই আপনারা সাংস্কৃতিক অঙ্গনের কেউ গায়িকা, কেউ গায়ক, কেউ অভিনেত্রী, এগুলো হবে সবার জন্য। যখন আপনি একটা বিশেষ দলের জন্য হয়ে যাবে, তখন তো ওই দলও শেষ, আপনিও শেষ। দলও শেষ, আপনিও শেষ। যে কারণে 75 থেকে শিক্ষা নেয়নি তারা। ওই সময় স্লোগান ছিল এক নেতা এক দেশ, একদিনে সব শেষ। এইবারও তাই হয়েছে। শেখ হাসিনা শেষ, ওই আওয়ামী লীগও নাই, ওই মসজিদের খতিবও নাই, ওই প্রেস ক্লাবের সভাপতিও নাই, ওই পত্রিকার সম্পাদকও নাই, ওই সেনাবাহিনীর যে আগে সাবেক ছিল সেও নাই, চিফ জাস্টিস সেটাও নাই। অর্থাৎ সব দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়েছিল। জিয়া রহমান ছিল ব্যতিক্রম। এই জন্যই বলবো, দেশ পরিচালনা করতে হলে আজকে দেশের মেধাবী লোকগুলোকে সে যে দলই করুক না কেন, আজকে সংস্কৃতিতে সবাই কেন এমপি হইতে, বাবা সবাই কেন মন্ত্রী হইতে হবে? সবাই সবাই সব কিছু করার পরে তারা মন্ত্রী হইতে হবে, তারা এমপি হইতে হবে। তাহলে আজকে কি হয়েছে? আজকে এই যে ক্রিকেটের সাকিব, তাই না? এটা তো বাংলাদেশের একটা কোয়ালিটি প্লেয়ার ছিল, গর্ব। কোথায় চলে গেল? সে হয়তো আরো কিছুদিন খেলতে পারবে। মাশরাফি, তাই না? সবাই দল করতে হবে কেন? আর দল মানে ওটা তো দল ছিল না, তো ফ্যাসিস্ট ছিল। ফ্যাসিস্ট যদি দল হইতো তাহলে একটা কথা ছিল, দল হইলে একটা কথা ছিল, তো দল না। সে নিজের দলটাই রাখে নাই। ঢাকার পুলিশ কমিশনার বলছে আওয়ামী লীগের লোকজনকে আওয়ামী লীগের ক্ষমতায় আনছে নাকি? আমরা আনছি, পুলিশ আনছে ক্ষমতা। দল তো ছিল না। শেখ হাসিনা একটা দলের প্রধান হিসেবে তো ছিল না। সে তো সব দল টল সব বাদ দিয়ে সে গ্রুপ ক্রেসি নিয়ে
ওরে মার, ওরে ধর, ওরে ট্রান্সফার কর, ওরে জেলে দে। ও যদি 5ই আগস্টে যদি ওই অবস্থা না হতো, সেনাবাহিনী যদি ওই ভূমিকা না নিত, তাহলে তো আরো কয়েক হাজার মারত। সে মানুষ ছিল না, সে কোনো রাজনৈতিক দলের নেত্রী ছিল না, সে একটা হায়না হয়ে গেছে। কাজেই আজকে তার পক্ষে যে যাবে তার পতন সেইভাবেই হবে। এই জন্য হায়নাকে কখনো সাহায্য করতে নাই, আর কেউ হায়না হইতেও না। আমরা তো মানা করছিলাম, শেখ হাসিনা ওই পথে যায় না। আপনি গণতন্ত্রের পথে থাকেন, নির্বাচনটা দেন, আল্লাহ রাস্তায় নির্বাচন দেন, নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতাটা ছাড়ে। শুনে নেই আমাদের। আমরা বলছি যে গণতন্ত্র খালি বিএনপির জন্য না, আপনার জন্যও দরকার, কিন্তু শুধু শুনে নেই। শুনে নেই বলেই ফ্যাসিস্ট হয়েছে, জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে। নিজেই বলছে পারলে নামান, পারলে বিএনপি আন্দোলন করে না, পারলে নামান। সেই তো চাইছে আজকে এরকম ভাবে পালাইতে, এখন আবার কান্নাকাটি করে কেন? কাজে অনেকে আবার আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করে। আরে ভাই, আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করার কিছু নাই। আওয়ামী লীগরা তো কবরে ঢুকাই দিয়ে গেছে শেখ হাসিনা নিজেই। যেরকম তার বাপ বাকশাল করে আওয়ামী লীগের শেষ করে দিয়ে গেছিল, সেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। ঠিক আছে, ওইটার জন্য কান্নাকাটি করার কিছু নাই, তার বিচার হবে। আজকে এই সরকার বিচার করে না কেন? অনেক প্রশ্ন আছে। যাই হোক, আমি অত বক্তব্য দিচ্ছি না, এমনি অনেক বক্তব্য হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে বসার জন্য অনুরোধ করছি, দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।